প্রোস্টেট ক্যান্সার আসলে প্রোস্টেট গ্রন্থির একটা ক্যান্সার। এই প্রোস্টেট গ্রন্থিটা হলো শুধু পুরুষেরই থাকে, যেটা আমাদের যে মূত্রথলির নিচের দিকে প্রোস্টেট গ্রন্থিটা অবস্থিত এবং এই প্রোস্টেট গ্রন্থি থেকেই প্রোস্টেট ক্যান্সারটা হয়ে থাকে। দেখা যায় যে পুরুষের বয়স বাড়ার সাথে সাথে এই প্রোস্টেট গ্রন্থিটার সাইজ বাড়তে থাকে এবং আফটার 50 ইয়ার্স এটা একটা সাইজটা বেশ বড় হয়ে যায় এবং এটা যদি নর্মাল যে বড়টা হয় এটাকে আমরা বলি বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট এবং এক্ষেত্রে আমাদের কিছু সিমটম হয় কিন্তু কোনো আসলে লাইফ থ্রেটিং কোনো কমপ্লেইন বা কমপ্লিকেশন ডেভেলপ করে না। কিন্তু যখন এই প্রোস্টেট গ্রন্থিতে যেটা আনকন্ট্রোলড পলিফারেশন হয়ে যায় তখনই এটা আসলে ক্যান্সারে কনভার্ট হয়ে যায় এবং ক্যান্সারে কনভার্ট হয়ে বিভিন্ন সিমটম ডেভেলপ করে এবং ওখান থেকে যদি ট্রিটমেন্ট না করা হয় বিভিন্ন কমপ্লিকেশনে এটা একটা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। প্রোস্টেট ক্যান্সারের যে কারণ এটা নিয়ে আসলে অনেক গবেষণা চলতেছে, যেটার মধ্যে মেইন কারণটা বলা হয়ে থাকে যে জেনেটিক কোনো অ্যাবনর্মালিটির কারণে আসলে প্রোস্টেট ক্যান্সারটা হয়ে থাকে এবং যার কারণে যদি কোনো পুরুষের ফ্যামিলি হিস্ট্রি বা তার পরিবারের মধ্যে প্রোস্টেট ক্যান্সারের ইতিহাস থাকে, যেমন তার বাবা, তার ভাই বা তার দাদা, তাদের প্রোস্টেট ক্যান্সারটা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। যেটা আমরা বলতে পারি যে যদি এবং প্রোস্টেট ক্যান্সারটা পুরুষের আফটার 50 বছর বয়সের পরে এটা হয়ে থাকে এবং যত বয়স বাড়তে থাকে তত এটা হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। আসলে স্ক্রিনিং কোনো ডিজিজ পার্সনের জন্য করা হয় না, স্ক্রিনিং সবসময় একটা হেলদি পার্সনকে করা হয় এবং স্ক্রিনের উদ্দেশ্যটা হলো যে রোগটাকে আর্লি ডিটেকশন করা। যার মধ্যে রোগটা ডেভেলপ করছে, যদি আমরা স্ক্রিনিংয়ের মাধ্যমে আর্লি ডিটেকশন করতে পারি তাহলে খুবই আর্লি স্টেজে রোগটা ধরা পড়ে এবং আমাদের ট্রিটমেন্ট করা অনেকটা সোজা হয়ে থাকে। এবং প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য আমরা আসলে দুইটা কাজ বেসিক্যালি করে থাকি। একটা হলো ডিআরই বা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। ডিআরইটা কি? ডিআরইটা আসলে একজন ডক্টর কোনো হেলদি পার্সনের পায়ুপথের মধ্যে যে তার ফিঙ্গার দিয়ে একটা পরীক্ষা করে দেখে যে প্রোস্টেটের যে অবস্থানটা এটা কি, এটা কনসিস্টেন্সিটা কি, এটা বিভিন্ন এক্সামিনেশন আছে এটা করে থাকে এবং ওটা দিয়ে একটা আইডেন্টিফাই ক্লিনিক্যালি করতে পারেন যে প্রোস্টেটিক এনলার্জমেন্ট বা ক্যান্সার আক্রান্ত কিনা। আর একটা যেটা আমরা বায়োকেমিক্যাল টেস্ট করে থাকি যেটা হলো পিএসএ বা প্রোস্টেটিভ স্পেসিফিক অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনটা আমরা প্রতি ইয়ারলি করে থাকি। এটা বিভিন্ন লেভেল আছে, এই লেভেল দিয়ে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি যে সাসপেক্ট করতে পারি যে পেশেন্টের প্রোস্টেট ক্যান্সার আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আমরা পরবর্তী আরও হায়ার যে পরীক্ষা নিরীক্ষা আছে বা ইনভেস্টিগেশন আছে সেদিকে আমরা যেতে পারি। এখন এই প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বা এই স্ক্রিনিংটা এটা আসলে সবাইকে করতে হয় না, করতে হয় যাদের আসলে একটা রিস্ক ফ্যাক্টর আছে বা ফ্যামিলি হিস্ট্রি আছে এবং সেসব পেশেন্টের ক্ষেত্রে আমরা 45 to 50 ইয়ার্স থেকে শুরু করি আর নর্মাল হেলদি পারসনকে আমরা আফটার 50 ইয়ার্স বা 50 বছরের পর থেকে এই স্ক্রিনিং যে প্রোগ্রাম, এই স্ক্রিনিং প্রোগ্রামে আওতায় আনতে পারি এবং এই স্ক্রিনিং প্রোগ্রামটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমরা অনেক আর্লি অবস্থাতেই বা আর্লি স্টেজেই প্রোস্টেট ক্যান্সারটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা অনেক সহজ হয়ে যাবে এবং এই ক্যান্সারের যে বার্ডেনটাকে আমরা অনেকটাই কমাতে পারবো। প্রোস্টেট ক্যান্সারের যে লক্ষণগুলো এটা আসলে আমাদের মূত্রনালীর বা মূত্রথলির যে লক্ষণ এগুলোর সাথে প্রায় সম্পর্কযুক্ত। আমাদের প্রথম যে লক্ষণগুলো হয় যে আমরা বলে থাকি ডিফিকাল্টি ইন ইউরিনেশন, যে আমাদের আসলে প্রস্রাব করতে একটা বাধা তৈরি হয় এবং প্রস্রাবটা ঘন ঘন প্রস্রাব হয়, ফ্রিকোয়েন্সি অফ মিক্সচুরেশন। আর একটা যে প্রবলেম হয় যে মিক্সচুরেশন অ্যাট নাইট, রাতের বেলা আমাদের বারবার ঘুম ভেঙে যায়। দেখা যায় যে আমাদের পরিবারে অনেক বয়স্ক লোক আছে যারা রাতের মধ্যে 3-4 বার ওয়াশরুমে যেতে হয় এই ইউরিনেশন করার জন্য। এটা একটা প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ। আর একটা হতে পারে যে আমরা যে যখন মূত্র ত্যাগ করি ওটা খুব ন্যারো স্ট্রিম বা খুব চিকন নলের মাধ্যমে এই প্রস্রাবটা বের হয়। আরও একটা যেটা হতে পারে যে রেডিশ কালার অফ ইউরিন, এটা হওয়ার কারণটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সারের কারণে ওখান থেকে কিছুটা ব্লিডিং হতে পারে। ওই ব্লিডিংটা যদি আমাদের প্রস্রাবের মাধ্যমে আসে তখন আমরা একটা রেডিশ কালারের ইউরিন দেখতে পাই। প্রোস্টেট থেকে যখন আমাদের পিছনে হাড্ডির মধ্যে ক্যান্সারটা খুব দ্রুত চলে যায় এবং তখন ওখানে হাড় ক্ষয়ের মাধ্যমে আমাদের ব্যাক পেইন ডেভেলপ করে এবং ব্যাক পেইনের কারণে রুগী আমাদের কাছে আসে, তখন আমরা সেই পেশেন্টকে ইভালুয়েট করে বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাই যে এই রুগী আসলে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত।
আরও একটা যেটা হতে পারে যে প্রোস্টেট ক্যান্সারটা আসলে লিম্ফেটিক সিস্টেমের মাধ্যমে বডির বিভিন্ন পার্টে চলে যায়, এবং বিভিন্ন পার্টে চলে গেলে তখন দেখা যায় যে লিভারে চলে যেতে পারে, লাংসে চলে যেতে পারে। তখন লিভারে যদি চলে যায় তখন আমরা অ্যাবডোমিনাল পেইন ডেভেলপ করি বা পেটে ব্যথা ডেভেলপ করি। লাংসে চলে গেলে লাংসের যে প্রবলেমগুলো, যে কাশি, শ্বাসকষ্ট, সুলভ, এগুলো ডেভেলপ করে। অনেক সময় দেখা যায় যে আমাদের যে পা ফুলে যায় বা লোয়ার লিম্ব খুব ইডিমেটাস বা খুব সোয়েলিং হয়ে যায়, এটাও একটা আসলে প্রোস্টেট ক্যান্সারের অন্যতম লক্ষণ। আসলে আমরা যদি মোটা দাগে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসাকে ভাগ করি তাহলে কয়েকটি ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে সার্জারি, বা যেটাকে আমরা বলি রেডিক্যাল প্রোস্টেটেক্টমি। নাম্বার 2 হচ্ছে রেডিওথেরাপি। নাম্বার 3 হচ্ছে ড্রাগ ট্রিটমেন্ট বা হরমোনাল ট্রিটমেন্ট। হরমোনাল ট্রিটমেন্টের মধ্যে অনেকগুলো আছে, যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যাগনিস্ট, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যান্টাগনিস্ট, যেটা কাজ হচ্ছে আসলে আমাদের প্রোস্টেটের যে বৃদ্ধি বা প্রোস্টেটের বৃদ্ধির জন্য গ্রোথের জন্য যে হরমোনটা দরকার টেস্টোস্টেরন, সেই টেস্টোস্টেরনটাকে সাপ্রেশন করে রাখে বা সেই টেস্টোস্টেরনের পরিমাণটা কমায়, এবং এটার মাধ্যমে আমরা এই প্রোস্টেটের যে বৃদ্ধি, এই বৃদ্ধিটাকে রোধ করতে পারি, যার মাধ্যমে আমাদের যে প্রোস্টেট ক্যান্সারটাকে আমরা একটা সাপ্রেশন অবস্থায় রাখতে পারি। এরপরে সর্বশেষ যে ট্রিটমেন্টটা প্রোস্টেট ক্যান্সারের জন্য আছে সেটা হলো যে আপনার কেমোথেরাপি। যখন এই সার্জারি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি কোনোটাই কাজে আসে না, যেটাকে আমরা বলি ক্যাস্ট্রেশন রেজিস্ট্যান্ট প্রোস্টেট ক্যান্সার, তখন আমরা অনেক সময় কেমোথেরাপি ইউজ করে থাকি। আরও একটা জিনিস আমরা ইউজ করে থাকি এখন আজকালকার সময়, টার্গেটেড থেরাপি, যেটা হচ্ছে ওলাপাড়ি আমরা এই প্রোস্টেট ক্যান্সার ইউজ করে থাকি। একজন চিকিৎসক নির্ণয় করে থাকে রুগীকে কোন ধরনের ট্রিটমেন্ট দেওয়া হবে। যদি আর্লি স্টেজের প্রোস্টেট ক্যান্সার হয়ে থাকে তাহলে আমরা যেটা প্রথম প্রেফার করি সার্জারি বা রেডিক্যাল প্রোস্টেটেক্টমি, এবং যখন এটা আসলে একটু বিয়ন্ড দ্য প্রোস্টেট বা একটু আশেপাশে কোথাও ছড়িয়ে যায় তখন হয়তো আমরা সার্জারি করতে পারি না, তখন আমরা রেডিওথেরাপি বা রেডিয়েশন থেরাপি ইউজ করে থাকি। যে কোনো ক্যান্সার রোগী, ক্যান্সার যখন প্রথম ডায়াগনোসিস হয় বা আইডেন্টিফাই হয়, এবং এটা যখন শোনে আসলে একটা মারাত্মক একটা মেন্টাল ট্রমা বা ফিজিক্যাল ট্রমার মধ্য দিয়ে যায় বোথ পেশেন্ট অ্যান্ড দ্য পেশেন্ট ফ্যামিলি। তো এটা আসলে একটা ফিজিক্যাল বার্ডেন, মেন্টাল বার্ডেন, ফিনান্সিয়াল বার্ডেন, সব কিছু দিয়েই। অন্যান্য ক্যান্সারের সাথে প্রোস্টেট ক্যান্সারের কিছুটা পার্থক্যটা হলো এইটা, যে প্রোস্টেট ক্যান্সার ট্রিটমেন্টে যদি আর্লি স্টেজে ধরা পড়ে, এটা আসলে বলতে গেলে ফুললি কিউরেবল ডিজিজ হয়ে থাকে, এবং এটা যদি আমরা রুগীকে আইডেন্টিফাই আসলে চিকিৎসক হিসাবে বোঝাতে পারি যে প্রোস্টেট ক্যান্সারের যে কোর্সটা, ডিজিজ কোর্সটা, একটা ইনডোলেন্ট কোর্স বা স্লো কোর্স, এটাকে যদি আমরা ঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি তখন এই রোগটা চিকিৎসা করলে অনেকটাই ভালো হয়ে যায়। এবং রোগীকে আসলে আমাদের বোঝাতে হবে যে আপনাকে সম্পূর্ণ চিকিৎসাটা চিকিৎসকের পরামর্শ অনুসারে সঠিকভাবে করতে হবে, এবং তাহলে রোগটা অনেকটা ভালো হয়ে যায়। যেমন আমরা যদি বলতে পারি এই রোগের প্রগনোসিসের ক্ষেত্রে যদি আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে এই রোগীর 5 ইয়ার সার্ভাইভাল রেট 90% বা অলমোস্ট সেম। তো সুতরাং এই রোগের ট্রিটমেন্টটা অ্যাভেলেবেল, সব ধরনের ট্রিটমেন্টই অ্যাভেলেবেল। সুতরাং এই রোগটা চিকিৎসা করতে হবে এবং আপনাকে এই মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে, এবং এই ফিট যদি না থাকতে পারেন তাহলে আপনার ট্রিটমেন্ট করাটা পসিবল হবে না। তো সুতরাং এই যে একটা তার যে মেন্টাল সাপোর্ট, এটা তাকে আমাদের চিকিৎসক হিসাবে সম্পূর্ণই দেওয়া উচিত।